চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए मेरे ख्यालों के आंगन में, कोई सपनों के दीप जलाए, दीप जलाए। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। এবছর সলিল চৌধুরীর জন্মের 100 বছর। এই উপলক্ষে উপেন্দ্র কিশোর সভাঘরে সুরের সলিলে কয়েক ঘণ্টা শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আধারে আপনো করে বেঁধেছ সোনালি ডোরে, কিরণে হিরণময়ী, কিরণে হিরণময়ী হয়েছে তৃষা, কুয়াশা আচল সলিল চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করলেন শঙ্করলাল ভট্টাচার্য। সলিলের জীবনের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে গিয়ে আমরা বাঙালিরা সলিলকে ঠিক হিসাবে, আমার ওর গান শুনে বড় হয়েছি, গান ভালোবাসি, সলিলের গান করে দাঁড়িয়ে যায়, সে টিভিতে হোক, অদ্ভুত রাষ্ট্রের হোক, সবকিছু। কিন্তু সলিলকে যে সম্মানটা দেওয়া ছিল সেটা বলতে, সেটা সম্ভবত বাঙালি সেভাবে দিতে পারেনি, আজও পারেনি। আজও সলিলকে নিয়ে এই যে অনুষ্ঠান আমরা করলাম, সলিলের নামের মধ্যে যে জলটা আছে সে থেকে যাচ্ছে। সলিল চৌধুরীর গান গেয়ে শোনালেন ডক্টর অমিতাভ চন্দ। कोई होता जिसको अपना हम अपना कह लेते यारो, पास नहीं तो दूर ही होता, लेकिन कोई मेरा अपना। অনুষ্ঠানের উদ্যোক্তা ইন্দ্রাণী ভট্টাচার্য জানালেন, দেখুন, আমাদের তো অনেক শিল্পীর এখন শতবর্ষ চলছে এবং কারো কারো পেরিয়ে গেছে, তো আমি প্রধানত রবীন্দ্রসঙ্গীত নিয়েই কাজ করি। কিন্তু সলিল চৌধুরী একজন এমন মানুষ যার সঙ্গে আমিও আমার মানে পার্সোনাল ছিল, আলাপ ছিল, এবং সবিতা দিদির সঙ্গেও ছিল, ওদের বাড়ির সঙ্গে একটু যোগাযোগ ছিল, যার জন্য ওনাকে চিনতাম। এবং উনি একজন এমন সুরকার, বলতে দ্বিধা নেই, রবীন্দ্রনাথ ঠাকুরের পর বোধহয় ওনার নামটা আসা উচিত। প্রধানত রবীন্দ্রনাথের সমস্ত কাজকর্ম নিয়েই কাজ করি, কারণ আমি নিজেও রবীন্দ্রসঙ্গীত শিক্ষা করেছি।
কিন্তু সলিলদার গান গাইতে গেলে কিন্তু আমার মানে সেই রকমই আনন্দ হয় যেরকম রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে হয়। তাই মনে হলো একবার একটুখানি একটা চেষ্টা করে দেখি। ভীষণ করুণ সুরের পছন্দ করে, করুণ সুর গাকে ভীষণ ভালো। এমন যন্ত্র তৎকালে ছিল যা মোৎসার্ট কখনো ব্যবহার করেননি। থিঙ্ক অফ ইট, যত রকমের যন্ত্র বাজাচ্ছি সব কিন্তু সলিলদা ব্যবহার করতেন। এবং ওনার এক্সপ্লেনেশনটা এইখানে যে মোৎসার্টের সময় যা যা যন্ত্র ছিল ওয়েস্টার্ন ক্লাসিক্যালের বা ওয়েস্ট মিউজিকের রাদার সবগুলো ব্যবহার করেছেন কোনো না কোনো ভাবে। আর উনি মোৎসার্টকে ওনার ভগবানের বরপুত্র এখানে বলছেন, ঈশ্বরের বরপুত্র, আসলে উনি ওনাকে নিজের ভগবান মনে করতেন। ওনার ভগবান হচ্ছেন মোৎসার্ট। ক্যামেরা চলছে, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। প্রবাদটা প্রাচীন, কিন্তু এই প্রবাদের মধ্যে মহাবিদ্যা শব্দটি গুরুত্বপূর্ণ। কারণ সুচারুভাবে যদি চুরি করা হয় তাহলে সেটি মহাবিদ্যা, না হলে হবে হাজতবাস। বাদশাহ তার কামসূত্রামে বলেছেন 64 কলার অন্যতম কলাবিদ্যা হচ্ছে চুরিবিদ্যা। তো যেটাকে তিনি বলেছেন হস্তলাঘবম, অর্থাৎ হাত সাফাই। আর সন্মুখ মানে কার্তিক, আমরা সেটা জানি, যার 6টা মুখ এবং 12টা হাত, 12টা হাতে চৌচ কার্যোপযোগী 12টা অস্ত্র। কি করে শীত কাটতে হবে, কিরকম শীত কাটলে যার চুরি হয়েছে তার হয় খারাপ তো লাগবেই, অনেক জিনিস চলে গেছে, কিন্তু সকালবেলা সেটা একটা আর্ট অফ থেট। 64 কি সুন্দর শীত কেটেছে, অবশ্যই একটা আর্ট। তো আরও একটা বিষয় আছে, আমরা যেটা আনন্দবর্ধনকে দেখি, প্লেজিয়ারিজম। আমার চুরির থিসিসটাই বিশ্বভারতীর এক অত্যুৎসাহী ছাত্রই চুরি করেছে। আনন্দবর্ধন 3 রকমের কাব্যতাৎপর্য স্বীকার করেছেন। একটা হচ্ছে প্রতিবিম্ববধ, আরেকটা হচ্ছে আলেখ্যাকারবধ, আরেকটা হচ্ছে তুল্যদেহীবধ। প্রতিবিম্ববধ এরকম, আমরা যদি আয়নার সামনে দাঁড়াই আমার প্রতিবিম্বই তো দেখতে পাবো, আমি তো সৌরভদার প্রতিবিম্ব দেখতে পাবো না। তো সেটা যে ঠিক কপি পেস্ট, যা আছে টুকে দিলাম। এইটা হচ্ছে প্রথম শ্রেণীর কাব্যতাৎপর্য, যা পরিত্যাজ্য এবং নিন্দিত। দ্বিতীয় শ্রেণীর কাব্যতাৎপর্য হচ্ছে আলেখ্যাকারবধ। আমি একজন পেন্টার, ছবি আঁকছি, আমি হয়তো সৌরভদার ছবি আঁকতে গিয়ে কি আমি দেবিকা ম্যাডামের ছবি এঁকে ফেলবো বা বিকাশ বাবুর ছবি এঁকে ফেলবো? আঁকবো না নিশ্চয়ই, যার ছবি আঁকছি তারটাই আঁকবো। একটুখানি আপন মনের মাধুরী মেশাতে পারি, কিন্তু খুব তো বেশি মেশাতে পারবো না। স্বাধীন চিন্তার জায়গা খুব বেশি নেই, রবীন্দ্রনাথ আঁকতে গিয়ে তো নজরুল এঁকে ফেলতে পারবো না। তো সুতরাং সেই যে কাব্যতাৎপর্য, সেটা দ্বিতীয় শ্রেণীর কাব্যতাৎপর্য, সেটাও পরিত্যাজ্য এবং সেটাও নিন্দিত। তৃতীয় শ্রেণীর কাব্যতাৎপর্য হচ্ছে প্রশংসার যোগ্য এবং সেটা স্বীকৃত। সেটা কিরকম না তুল্যদেহীবধ। যদি আমরা বলি মেয়েটির মুখ চাঁদের মতো সুন্দর, তাহলে তা দিয়ে কিন্তু আমরা মেয়েটির মুখ তাই চাঁদ এটা কিন্তু বলছি না, চাঁদের সৌন্দর্য, তার স্নিগ্ধতা, তার সাথে মেয়েটির মুখের একটা তুলনা করছি। তেমনি কালিদাস যখন মেঘদূতম কাব্য লিখছেন, তিনি নাকি হনুমানকে দূত করা হয়েছিল, রামায়ণের বর্ষাবর্ণ নামের যে অংশ, তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এটা আমরা জানি। কিন্তু কোথাও তিনি একটা লাইনও রামায়ণ থেকে টোকেননি। প্রথম শ্লোকেই তিনি বলেছেন, কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা স্বাধিকার প্রবত্তঃ শাপীনস্তং গমিত মহিমা বর্ষভক্তিন ভর্তু যক্ষশ্চক্রী অনকতনয়া স্নান পুণ্যতকেষু
স্নিগ্ধ ছায়া তরু সুবাসতিং রামগিরি আশ্রমেশু। এখানে আমরা জনকতনয়া রামগিরি পর্বত, রামায়ণ থেকে প্রচুর শব্দ তিনি নিয়েছেন, কিন্তু কোথাও তিনি চুরি করেননি। ডক্টর কৃষ্ণা বক্সী মেমোরিয়াল বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এখন আমার বিদগ্ধ বা বিদুষী বান্ধবী যেটা করলেন, তিনি কিন্তু চোরদের উত্তরণ ঘটিয়ে দিলেন। ইদানিং কলকাতা শহরের বুকে আমি কার্তিক পুজো কিন্তু সর্বজনীন দেখতে পাচ্ছি, যা ইতিপূর্বে আমি দেখিনি। এখন হয়তো তারা বইটা গোপনে গোপনে পড়ে নিয়েছেন, সেটা একটা ভালো দিক অন্ততপক্ষে। এই কারণে কেউ বই পড়ছেন, এবং এটার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমরা যারা বিশ্লেষণাত্মক দৃষ্টি নিয়ে লেখাপড়া করি, আলোচনা করি, সমাজকে দেখি, আমরা খুঁজে বার করি তাহলে এই ঘটনাগুলো আছে। ক্যামেরা চলছে। নবীন চিত্রশিল্পীদের প্রদর্শনী, নিজেদের ভাবনার নানান আঙ্গিক উঠে এলো তাদের চিত্রকলা ও ভাস্কর্যে। বেঙ্গল ফাইন আর্টস কলেজের ছাত্রছাত্রীদের প্রদর্শনী হয়ে গেল একাডেমি অফ ফাইন আর্টসে। মিক্সড মাধ্যম থেকে অ্যাক্রিলিক, চারকোল থেকে ইঙ্ক, সব মাধ্যমেই ছবি এঁকেছেন ছাত্রছাত্রীরা। ভাস্কর্যেও আছে তাদের নিজস্ব ভাবনার বিমূর্ততা। একুশ বছর ধরে এই প্রদর্শনী করে আসছে বেঙ্গল ফাইন আর্টস কলেজ। প্রদর্শনীতে সেরা চিত্রশিল্পী ও ভাস্করদের কলেজের তরফ থেকে দেওয়া হয় স্বীকৃতিও। কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সপ্তর্ষি দেবনাথ জানালেন, বেঙ্গল ফাইন আর্টস কলেজের এবার 21তম প্রদর্শনী, এবং আমাদের প্রত্যেকটি স্টুডেন্টই, অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার সমস্ত স্টুডেন্টরাই পার্টিসিপেট করেছে, এবং অধিকাংশ সবার ছবি সিলেক্ট করা হয়েছে, এবং তার মধ্যে থেকে যাদের ছবি বেশি ভালো লেগেছে স্যারদের, তারা মেরিট পেয়েছে এবং অ্যাওয়ার্ড পেয়েছে। এবং এইভাবেই আমাদের প্রতিবারই কর্মসূচি হয়। তো প্রতিবারের ন্যায় এবছর আমাদের 21তম বর্ষে আমাদের গড়ে প্রায় স্টুডেন্ট সংখ্যা ধরে নিই 400-500 স্টুডেন্ট আছে। তাদের মধ্যে নাম্বার অফ স্টুডেন্টস বলা সম্ভব নয়, তবে আমাদের এখানে প্রায় 93-94টি কাজ রয়েছে। তো একজন আর্টিস্টের 2টো করে কাজ আছে, আবার কারো একটা করে কাজ আছে। তো সেরকম প্রায় ধরে নিয়ে আপনি 150 স্টুডেন্টের তো কাজ আছে।